ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন নিয়ে এখনও কিছু আশঙ্কা থাকলেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। শুরু হয়ে গেছে প্রচারণা। অপ্রত্যাশিত কিছু না ঘটলে হয়তো সময় মতোই হয়ে যাবে নির্বাচন। এখন জনমনে একটাই প্রশ্ন, নির্বাচনে জিতে কে আসবে ক্ষমতায়? যেহেতু আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বড় দল বিএনপি ব্যাপকভাবে এগিয়ে থাকবে। তবে কেউ কেউ মনে করেন এই নির্বাচনে এমন কিছু ঘটে যেতে পারে যা কেউ হয়তো ধারণাই করেনি। অনেকেই মনে করছে এবার জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবে। এমনও হতে পারে অপেক্ষাকৃত সৎ এবং সুশৃঙ্খল দল হিসেবে তাদেরকেই বেছে নেবে জনগণ। কিন্তু কথা হচ্ছে, সত্যি কি ক্ষমতায় আসবে জামায়াত? আর যদি আসেও, তারা কি ক্ষমতার ভার সামলাতে পারবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন জামায়াতের প্রবল জনসমর্থন। সাধারণ মানুষের সাথে কথা বললেও বোঝা যায় তাদের অনেকেই জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। জামায়াত ইসলামী এবার দল হিসেবেও বেশ ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। গণঅভ্যুত্থানের পর দলটি খুব ভালো করেই বুঝেছিল এবারের মতো অনুকূল পরিস্থিতি তারা এর আগে কোনো জাতীয় নির্বাচনের আগে পায়নি। একটা পর্যায়ে মনে হয়েছিল এনসিপি হয়তো জামায়াতের শক্ত প্রতিপক্ষ হয়ে উঠবে, কিন্তু সেই সম্ভাবনা এখন নেই বললেই চলে। জামায়াতের লড়াই হবে মূলত বিএনপির সাথে, আর বিএনপির অগোছালো এবং বিশৃঙ্খল নির্বাচনী প্রস্তুতি, চাঁদাবাজি, দখলদারির কারণে জামায়াত এবার ক্ষমতায় যাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। ইদানিং বিএনপি বিশাল মিছিল বা সমাবেশ করছে, কিন্তু এতে তাদের প্রকৃত জনসমর্থন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে না। কারণ এসব মিছিলে যারা অংশ নেয় তাদের বেশিরভাগই সুবিধাভোগী এবং অল্প বয়সী ছেলেপেলে। এরা কখনোই প্রকৃত ভোটারদের প্রতিনিধিত্ব করে না। আর সমাবেশে প্রচুর লোক হলেই যে ভোটও প্রচুর জুটবে এরকম কোনো নিশ্চয়তা নেই। উদাহরণস্বরূপ 1996 সালে জামালপুর 4 আসনের নির্বাচনের কথা বলা যায়, যেখানে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার একদম অপরিচিত এক আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পূর্বে সালাম তালুকদারের মিছিল বা সমাবেশে কিন্তু মানুষের অভাব হয়নি, কিন্তু ভোটের সময় হয়তো সেই মানুষগুলোই তাকে ভোট দেয়নি। নির্বাচনের ইতিহাস ঘাটলে এরকম অনেক নজির দেখা যাবে, যেখানে অপেক্ষাকৃত দুর্বল বা অপরিচিত প্রার্থী জনপ্রিয় বা প্রভাবশালী প্রার্থীকে পরাজিত করেছেন। তাই বিএনপি বড় দল হলেও জামায়াতের জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আর সাম্প্রতিক সময়টাও জামায়াতের পক্ষে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির একচ্ছত্র বিজয় অর্জন করেছে, তাতে এটাও স্পষ্ট হয়েছে জামায়াতের স্বাধীনতা বিরোধী ভূমিকাকে এখনকার তরুণ ভোটাররা অতটা গুরুত্ব দিচ্ছে না। রাজনৈতিক দলের বর্তমান ভূমিকা, আচরণ এবং কাজই তাদের কাছে মূল ব্যাপার। এই তরুণ প্রজন্ম এবারের সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা যে দলকে বেছে নেবে সম্ভবত সেই দলই ক্ষমতায় যাবে। অনেকের হয়তো মনে আছে 2009 সালে তরুণ ভোটারদের কাছে যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার করেই আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। বর্তমান তরুণ প্রজন্ম যেহেতু জামায়াতকে চাইছে, তাই এবার জামায়াতের সম্ভাবনাও বেশি। আওয়ামী লীগের আমলে শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, দলের নিবন্ধন বাতিল, এরকম নানা কারণে গত 3টি সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি জামায়াত। এই বিষয়টি তাদের জন্য একদিক দিয়ে ভালোই হয়েছে। এর ফলে একসময় যারা দলটিকে অপছন্দ করত তাদের অনেকেই এখন জামায়াতের প্রতি সহানুভূতিশীল। আর এই লম্বা সময়ে দলটিকে ঘিরে যেসব বিতর্ক ছিল তাও অনেকটা ধুয়ে মুছে গেছে। এরকম একটা অবস্থায় আওয়ামী লীগের পতনের পর রাজনীতির মাঠটা জামায়াতের জন্য তৈরি ছিল। জামায়াত এই সুযোগ বেশ দক্ষতার সাথে কাজে লাগিয়েছে। তারা সবার আগে ভোটের জন্য প্রার্থী মনোনীত করেছে, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের লোক বসিয়েছে, দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ করে দেখিয়েছে সাংগঠনিকভাবে তারা কতটা শক্তিশালী। তাদের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সক্রিয় থাকছেন, বক্তৃতা, বিবৃতি আর নিয়মিতভাবে মিডিয়ার মুখোমুখি হয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখার পাশাপাশি দলকেও উজ্জীবিত করছেন। এদিকে বাংলাদেশের সাধারণ মানুষও পরিবর্তনের পক্ষে। তারা লীগ, বিএনপির অপশাসন দেখেছে, সামরিক একনায়কতন্ত্র দেখেছে, এখন তারা কার্যকরী সুশাসন দেখতে চায়। আর জামায়াতের মূল প্রতিশ্রুতি হলো সুশাসন। এছাড়া দেশে এখন ইসলামী আদর্শের একটা গণজোয়ার এসেছে। ব্যক্তি জীবনে যেভাবে চলুক না কেন, এদেশের জনগণের একটা বড় অংশ এখন ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে। অনেকেই জামায়াতকে সত্যিকারের ইসলামী দল মনে না করলেও অন্তত রাজনৈতিকভাবে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে তারাই সবচেয়ে শক্তিশালী দল। স্বাধীনতা বিরোধী ভূমিকা বা অতীত নিয়ে বিতর্ক থাকলেও জামায়াতের একটা নৈতিক ভিত্তি আছে। বাংলাদেশের মুসলমানদের একটা বড় অংশ যারা ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চান, তারা জামায়াতকে পছন্দ করেন।
কারণ মনে যাই থাক, বাইরে তারা ইসলামী অনুশাসন চর্চা করে, ভালো ভালো কথা বলে, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের নাম খুব কম আসে। দলের নেতাকর্মীদের প্রায় সবাই সুশিক্ষিত, সুশৃঙ্খল এবং একটা নির্ভরযোগ্য পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হন, যা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বেশ ব্যতিক্রম। বাংলাদেশের অন্যতম একটা সমস্যা দুর্নীতি, আর এই দুর্নীতি দমনে জামায়াত শক্ত ভূমিকা নেবে বলে দাবি করে। তারা যে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে সক্ষম সেটা তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে গেলেই দেখা যায়। ইবনে সিনা বা ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানে দুর্নীতি কম বলেই তো মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। জামায়াতের বিরুদ্ধে একটা নেতিবাচক প্রচার আছে যে তারা ক্ষমতায় গেলে দেশকে ধর্মীয় গোঁড়ামির দিকে ঠেলে দেবে, নারীদের ঘরে আবদ্ধ করে রাখবে। এগুলো খুব সম্ভবত ভুল ধারণা। হ্যাঁ, তাদের মধ্যে কিছু কট্টরপন্থী নেতা আছেন যারা হয়তো ধর্ম নিয়ে অনেক সময় বাড়াবাড়ি করে ফেলেন, কিন্তু দলীয়ভাবে জামায়াত মধ্যপন্থী ইসলামী দল। তারা একই সাথে শরিয়া আইন সমর্থন করে, আবার গণতান্ত্রিক পদ্ধতিও মানে। নারীদের পর্দা করতে বলে কিন্তু জোর করে না বা তাদের বেঁধেও রাখতে চায় না। জামায়াত এবং তাদের ছাত্র সংগঠন শিবিরে প্রচুর নারী সদস্য আছেন যারা সম্মানের সাথেই মাঠ পর্যায়ে কাজ করেন। জামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোতে বহু নারী কর্মী আছেন। সম্প্রতি জামায়াত কয়েকটি ইসলামী দলের সাথে তাদের মতবিরোধ দূর করে জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টিও তাদের ভোটের ময়দানে এগিয়ে রাখবে। এত সব ইতিবাচক দিক বিবেচনা করলে এটা বলা যায় যে আগামী নির্বাচনে জামায়াতের একটা ভালো সম্ভাবনা আছে। কিন্তু সেটা কি এতটাই যে তারা আগামীতে সরকার গঠন করতে পারবে? একটা বিষয় নিশ্চিত যে জামায়াতের জন্য ক্ষমতায় আসার কাজটা বেশ কঠিন হবে। ইতিহাস বলে জামায়াত ইসলামী বাংলাদেশের বিগত সংসদ নির্বাচনগুলোতে সরকার গঠনের জন্য যতটা আসনের দরকার তার ধারে কাছেও যেতে পারেনি। এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে সুষ্ঠু হিসেবে চিহ্নিত 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীরা 35টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 18টি আসনে বিজয়ী হয়েছিলেন। দল হিসেবে এটি তাদের সেরা সাফল্য, যেখানে তারা মোট ভোটারের 12.13% ভোট পেয়েছিল। জামায়াতের জনসমর্থন এখন বিএনপির বেশ কাছাকাছি, কিন্তু সেই সমর্থন এতটা না যে তারা জাতীয় নির্বাচনে বড় কিছু করে ফেলবে। তবে এখানে আওয়ামী লীগের ভোটারদের একটা বড় ভূমিকা আছে। এই ভোটাররা যদি জামায়াতকে ভোট দেয় তাহলে নির্বাচনে জামায়াতের সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। সচেতন ভোটারদের মধ্যে যারা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ পছন্দ করে না, আধুনিক ধ্যান ধারণায় বিশ্বাসী কিংবা যারা জামায়াতের স্বাধীনতা বিরোধী ভূমিকা সম্পর্কে জানে, তারা স্বাভাবিকভাবেই জামায়াতকে ভোট দেবে না। আবার জামায়াতকে অনেকেই অবিশ্বাস আর সন্দেহের চোখে দেখে। স্ববিরোধী কথাবার্তা আর গোপন রাজনীতি এই দলের সাথে আষ্টে পৃষ্ঠে মিশে আছে, যে কারণে মানুষ তাদের উপর আস্থা রাখতে ভয় পায়। মানুষ এই আস্থা অর্জন না করতে পারলে তাদের জন্য ক্ষমতায় আসাটা কঠিনই হবে। ধরে নেই এত সব প্রতিকূলতা পেরিয়ে জামায়াত ইসলামী শেষ পর্যন্ত ক্ষমতায় এলো, কিন্তু ক্ষমতায় আসার পর তারা কি দায়িত্ব সামলাতে পারবে? জামায়াতের আগে কখনো এককভাবে ক্ষমতায় যেতে পারেনি। 2001 সালে বিএনপির সাথে জোট সরকারে থাকার সময় তাদের কিছু নেতা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, কিন্তু তাদের মধ্যে কেউ এখন আর নেই। তাই সরকার পরিচালনার ক্ষেত্রে দলটি একেবারেই অনভিজ্ঞ। জামায়াত হয়তো মনে করতে পারে তারা তো বিপুল সংখ্যক নেতাকর্মীদের দক্ষতার সাথে সামলাচ্ছে, তাদের সংগঠন এবং প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে পেরেছে। তাহলে একই কাজ তারা দেশের ক্ষেত্রে কেন করতে পারবে না? জামায়াত কাজটা করতে পারবে কি পারবে না সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে দলের নেতারাও ভালো করে জানেন দল বা প্রতিষ্ঠান চালানো আর দেশ চালানো এক জিনিস নয়। এছাড়া মাঠের রাজনীতি এক ব্যাপার, আর ক্ষমতায় গিয়ে সুষ্ঠুভাবে ক্ষমতার প্রয়োগ করা একেবারেই ভিন্ন ব্যাপার। এখানে আমরা মুসলিম লীগের কথা স্মরণ করতে পারি। 1906 সালে ঢাকায় গঠিত এই দল প্রথম দিকে নিখিল ভারতীয় মুসলিম লীগ নামে পুরো ভারতীয় উপমহাদেশের মুসলিমদের স্বার্থ রক্ষায় কাজ করত এবং 1947 সালে এই দলের নেতা হিসেবেই মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান রাষ্ট্র গঠনে মূল ভূমিকা রেখেছিলেন। দেশভাগের পর দল ভেঙে মুসলিম লীগ গঠিত হয়, যারা কিছুদিন পাকিস্তানের শাসন ক্ষমতায় ছিল, কিন্তু দেশ পরিচালনায় তাদের অদক্ষতার কারণেই 1950 সালে পাকিস্তানের সামরিক শাসন কায়েম হয়। সে সময় মুসলিম লীগ অত্যন্ত জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সরকার সামলাতে ব্যর্থ হয়েছিল। অথচ এই দলের রাজনীতি করেছেন মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আব্দুল হামিদ খান ভাসানীর মতো জনপ্রিয় নেতারা। তাই জামায়াতে ইসলামী যত সুসংগঠিত আর জনপ্রিয় দলই হোক না কেন, ক্ষমতায় যাওয়ার পর তাদেরকে এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হবে। যেমন ধরুন, জামায়াত দুর্নীতি দূর করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে আমলাতান্ত্রিক প্রশাসনের সাথে প্রায় যুদ্ধে নেমে পড়তে হবে। সবাই জানে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো চরমভাবে দুর্নীতিগ্রস্ত।
আর এর জন্য দায়ী উচ্চ পর্যায়ে থাকা আমলারা। এরা দুর্নীতি করে বলেই তাদের অধস্তনরাও দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এই আমলাদের কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সে ব্যাপারে জামায়াতের কোনো ধারণা বা বিবৃতি কিন্তু আমরা দেখিনি। যদি তারা ভেবে থাকে যে ক্ষমতায় গিয়ে তারা একটা পদ্ধতি বের করে ফেলবে, তাহলে সেই পদ্ধতি খুঁজতে গিয়েই তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। ক্ষমতায় যাওয়ার পর মাঠ পর্যায়ে দলের নিয়ন্ত্রণ রাখা বা স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষা করতেও জামায়াতকে বেশ বেগ পেতে হবে। অতীতে দেশের শাসক দলগুলো মাঠ নিয়ন্ত্রণে রাখার জন্য নিজস্ব ক্যাডার বাহিনী লালন পালন করেছে, যারা মূলত একটা ভয়ের পরিবেশ তৈরি করে বিরোধী দল বা মতকে দমিয়ে রাখত। জামায়াত ক্ষমতায় গেলে বিএনপি এবং নিষিদ্ধ লীগ দুই দলকেই সামলাতে হবে। সেটা করতে হলে তাদেরকেও ওরকম ক্যাডার বাহিনী পুষতে হবে, যেটা আবার দলের ইসলামী মূল্যবোধের সাথে খাপ খায় না। একটা সময় জামায়াত তাদের ছাত্র সংগঠন শিবিরকেও এই ক্যাডার রাজনীতির দিকে ঠেলে দিয়েছিল, যা তাদের জনপ্রিয়তা কমিয়ে দিতে বিশেষ ভূমিকা রেখেছিল। জামায়াত নিশ্চয়ই সেই ভুল আবার করতে চাইবে না, কিন্তু ক্ষমতায় থাকতে চাইলে এর একটা বিকল্প সমাধানও তাদেরকে বের করতে হবে। বাস্তবতা হলো, তৃণমূল পর্যায়ে রাজনীতির মাঠ দখলে রাখার মতো কর্মী বাহিনী জামায়াতের নেই। কিছু কিছু এলাকায় হয়তো তাদের প্রভাব বেশি, কিন্তু দু একটা জেলার শক্তি দিয়ে তো আর পুরো দেশ সামলানো সম্ভব নয়। এরপর আসবে নানা গোষ্ঠীর নানা দাবি নিয়ে আন্দোলন। এসব আন্দোলন সামলানো যে খুব একটা সহজ না, সেটা তো ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের অবস্থা দেখলেই বোঝা যায়। অতীতেও দেখা গেছে, বিরোধী দলের অসহযোগিতা বা সহিংসতার কারণে সরকার ভালো কোনো উদ্যোগও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেনি। এখন 2026 সালে যদি বিএনপি বিরোধী দল হিসেবে একই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে জামায়াত কি সেটা সামলাতে পারবে? তবে জামায়াতের জন্য কিছু আশার দিকও আছে। প্রথমত, দলটির নেতৃত্বের শৃঙ্খলার কারণে দলীয়ভাবে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন জামায়াতের জন্য সহজ হবে। দ্বিতীয়ত, প্রশাসনে তাদের দলীয় প্রভাব। জামায়াত বহু আগে থেকেই প্রশাসনে তাদের দলীয় আদর্শের লোক প্রতিষ্ঠিত করার কাজ করে আসছে। ক্ষমতায় গেলে এই অনুগত প্রশাসনকে যদি তারা ঠিকভাবে কাজে লাগায়, তাহলে আইন শৃঙ্খলা বজায় রাখা বা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজগুলো তারা সহজেই এগিয়ে নিতে পারবে। এর পাশাপাশি জামায়াতের যদি সদিচ্ছা থাকে, তাহলে তারা জনগণের জন্য সরকারি সেবাগুলো আরও সহজ এবং সুলভ করে দিতে পারে। এতে জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা আর জনপ্রিয়তা বাড়বে। আর দেশকে সামলাতে গেলে এই দুটি জিনিস থাকতেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।